ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, জামাত শিবির এবং জামায়াতে ইসলামের যত নেতাকর্মীরা আছে আমির সহ সকলের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং অতি দ্রুত গ্রেপ্তার হতে যাচ্ছে। এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না। বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল। 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটার প্রধান একটা স্লোগান ছিল জয় বাংলা। কিন্তু কালের বিবর্তনে মহান বিজয় দিবসে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন। সরাসরি সেনাবাহিনী অ্যাকশনে, বর্তমানে সেনাবাহিনী আসার পর আশা করছি যে ঘটনাটা অন্যদিকে মন্দিরটা শান্ত হবে। তুমুল সংঘর্ষ চলছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার মাত্র কয়েকদিন আগে ভারতকে এক ধরনের কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র। এটা কিসের ইঙ্গিত? এর প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন দিকে যাবে সেই আলোচনাই করব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিজয় দিবসে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার বিজয় দিবসকে কেন্দ্র করে বড় মহাসমাবেশের ডাক দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। ইতিমধ্যে তিনি জানিয়েছেন ধানমন্ডিতে আজ রাতে একত্রিত হওয়ার জন্য। সেই আন্দোলনে সজীব ওয়াজেদ জয়ের ডাকে সাড়া পেয়ে জমায়েত হবে যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিজয় দিবসকে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয়ের এমন সমাবেশের প্রস্তুতি নেওয়ার আসল রহস্য কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অনেকটা লোকচক্ষুর আড়ালে থেকে ক্ষমতার রাজনীতি পাশ কাটিয়ে নীরবে নিভৃতে কাজ করছেন বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সাধারণ জনগণ এক দফা এক দাবির মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হলেও আওয়ামী লীগের হাল ধরে রাজনীতি চালিয়ে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়। দেশের বাইরে থেকে গোপনে গোপনে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকার রাজধানী সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন করে যাচ্ছে। সেই সব আন্দোলন বিচ্ছিন্নভাবে হলেও এবার সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে সেই আন্দোলনটা আরো বড় আকার হতে চলেছে। তাই তো সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা জেগে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারে আন্দোলন করতে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এরই মধ্যে খুলনা রেল স্টেশনে দেখা গিয়েছে ছাত্রলীগ জেগে ওঠার কর্মকাণ্ড। সেইখানে লেখা রয়েছে ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। যেসব ইঙ্গিতের মাধ্যমে তারা জানান দিতে যাচ্ছে অতি শীঘ্রই তাদের ভয়ঙ্কর রূপ প্রকাশ হতে চলেছে। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, জামাত শিবির এবং জামায়াতে ইসলামের যত নেতাকর্মীরা আছে আমির সহ সকলের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং অতি দ্রুত গ্রেপ্তার হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলা স্লোগানটা বলতে অনেকে ভয় পায়, আবার অনেকে বলে না এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না। এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু। যাই হোক, আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে। চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই। নিশ্চয় দেখেছেন আপনারা এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে দুই আঙ্গুলের এরকম ভি চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভ্যানে, মানে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে উঠছিলেন। এরা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী। সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো গতকালকে সম্ভবত নড়াইলের আদালতে আপনার তাদেরকে মামলাটা শুনানির জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে। তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া, চেহারার মধ্যে আছে কোনো ডর ভয়, কোনো রকম কোনো ইয়ে নাই। তারা বিশ্বাস করে যেগুলো কোনো কিছুই না, এই ধরনের রাজনৈতিক মামলা এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলো কেটে যাবে। তো সেখান থেকে তারা জয় বাংলা স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন। ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট। এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য, সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না। আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি, বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে। এখন একজন বাংলাদেশি হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? কিন্তু আমি এই ডায়লগ দিলেই কবি তুই বিএনপি। ভাই, এগুলা ন্যাশনাল ফিলিংস হইতে পারে, কি বলা যায়, এগুলো জাতীয় একটা ওয়ার্ড। কিন্তু এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমনভাবে ভাগ করে নিছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 2-5টা ছেলে যদি কোনো কারণে দেখা গেল যে একটা কি বলা যায় আপনার ধরেন একটা কারিশমাটিক কোনো একটা জিনিস দেখলো, তবে সুন্দর কোনো একটা জিনিস দেখলো, তারপর বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডাইকা ধইরা, মানে মোট কথা সিল সপ্পর মাইরা আপনারা পাঠাই দিবে। তো এই যে সংস্কৃতি, এগুলো থেকে আসলে আমরা কবে বের হব? কিছু শব্দ আছে, স্লোগান আছে, এগুলো বাঙালির রক্তের সাথে কানেক্টেড। তো এই শব্দগুলোকে নিয়ে ওই যে অতিরঞ্জিত করার কারণে এগুলোকে আমরা স্পেসিফিকলি বিভাজনে নিয়ে গেছি। জয় বাংলা স্লোগানটার মালিকানা দাবি করে ফেলছি,
নারাই তাকবীর আল্লাহু আকবার এটার একটা মালিকানা দাবি করছে, আবার দেওয়া হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ এটার একটা মালিকানা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে। এগুলো থেকে আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে 53 বছর, কিন্তু 53 বছর পরেও প্রকৃত স্বাধীনতা আসলে কি আমরা পাচ্ছি? আনটিল আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও মতের বিমতে আমার কোনো বক্তব্য গেলে কমেন্টে দেখেন তো আপনি আমার কতটুকু স্বাধীনতা দিচ্ছেন, আমার গোষ্ঠী সহ পারলে ক্রস ফায়ার করেন। মানে এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে মতের বিরুদ্ধে গেলেই মব জাস্টিস, তারপর নানান গালাগালি, নোংরামি, অশ্লীল কর্মকাণ্ড, হ্যাঁ, এগুলো থেকে আসলে বের হওয়া উচিত। তবে আমি এই বিষয়টা কেন বললাম যে আমার ভিডিওটার কনসেপ্টটা ছিল আলাদা। মানে এই যে যাদেরকে আমরা দেখছি আসেনি কোনো অনুতপ্ত বা কোনো ইয়াটিয়া নাই, দেখা মনে হয় যে কি পরিমাণ সাহস ভাই। এই কারণে আসলে সরকার কিন্তু কনসার্ন করে যে আওয়ামী লীগ কিন্তু যদি ফিরে আসে ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে। আপনি দেখেন এটা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা আমাদের সমন্বয়করা কিন্তু বলছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আদালতে এই মামলার আসামি হিসাবে উপস্থিত হওয়ার পরে যাওয়ার সময় তাদের এনার্জেটিক ফেস, হাসি হাসি চেহারা, বিচ্ছিন্ন আবার একটা ফটোশুটের মতন, মানে একটা মনে হচ্ছিল বিষয়টা তারা এনজয় করতেছে, যে পরিস্থিতি কোনো কিছু হলে মানে জেলটাল ভাঙা চলে আসবে এরকম একটা পরিস্থিতি হইতে পারে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা, যুক্তরাষ্ট্র সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ভারতকে এক ধরনের কালো তালিকাভুক্ত করেছে, অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। অসহযোগী রাষ্ট্র মানে বিভিন্ন কাজে তারা অসহযোগিতা করে, প্রত্যর্পণে অসহযোগিতা করে, নানাভাবে অসহযোগিতা করার দৃষ্টান্ত সেই অভিযোগ করেছে ভারত সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে এই তালিকাভুক্তি তৈরি হয়েছে। ভারত ছাড়া যে দেশগুলো রয়েছে তার মধ্যে পাকিস্তান অন্যতম, অন্য দেশগুলো রয়েছে ভুটান, কিউবা, ইরান, ভেনেজুয়েলা সহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে এই অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এখন এই ঘোষণা যখন করলো তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কি এখন দৃশ্যমান, নাকি বাইডেন প্রশাসনের শেষ সময়ে এসে ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ধোপে টিকবে না তেমনটাই কেউ কেউ মনে করতে পারেন, বিশ্লেষকরাও মনে করতে পারেন। আদতে কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপরে নির্ভর করবে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সম্পর্ক, এবং বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্যও কিন্তু সেটার উপরে ঝুলছে। অনেকে আশা করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে ফিরে এসে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে নিতে পারেন, এমন আলোচনাও অনেকের মধ্যে রয়েছে। যারা একটু বেশি অতি উৎসাহী হয়ে ভাবতে ভালোবাসেন তাদের ভাবনার মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে। আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত আনবেন এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেটা কি হবে সেটা ভবিষ্যৎই বলে দেবে। কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি কিন্তু একটা বড় বার্তা দেয়। সেই বার্তাটা কোন দিকে এই সম্পর্ক যাবে, কি হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন যুক্তরাষ্ট্র এরকম ঘোষণা দিল, অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল ভারতকে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্র কিন্তু এটাও ঘোষণা দিয়েছে যে তাদের যে প্রায় 14 লাখ অভিবাসী রয়েছে যুক্তরাষ্ট্রে, বিভিন্ন দেশের অবৈধ নাগরিক রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে দেবে। এই 14 লাখ অভিবাসীর মধ্যে 18,000 ভারতীয় রয়েছে। 18,000 ভারতীয়র ভাগ্য কিন্তু ঝুলে আছে এই সিদ্ধান্তের উপরে। বাইডেন প্রশাসন ক্ষমতা নেওয়ার আগেই যদি এই সিদ্ধান্ত হয়ে যায় যে তাদেরকে ফেরত পাঠানো হবে, তাহলে ভারতের জন্য বড় ধরনের ঝুঁকি নেমে আসবে। এশিয়ার আরেক দেশ চীনের 38,000 অভিবাসী প্রায় রয়েছে যুক্তরাষ্ট্রে, যারা অবৈধ হিসেবে সেখানে বসবাস করছেন। সেই অবৈধ অভিবাসীদের যদি যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়, তাহলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি যে ঘটবে সেটা বলাই বাহুল্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এই দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে এমনটাও অনেকে মনে করেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময়ই বাংলাদেশকে নিয়ে টুইট করে এক ধরনের আশা জাগিয়েছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগদের। এরপরে নানা ধরনের ব্যাপারে আওয়ামী লীগকেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে ইস্যু করে রাজনীতি করতে। নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগ মিছিল করার ঘোষণা দিয়েছিল এবং সেটার উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ মিছিল করতে গিয়ে সেখানে যদি বাধা দেওয়া হয় এবং নির্যাতন করা হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ছবির ওপরে নির্যাতন আসছে, এই বার্তাটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। কিছুটা হয়তো আওয়ামী লীগ সফল হয়েছে, কিন্তু তারা মাঠেই যেহেতু নামেনি, সেহেতু কয়েকজন মাত্র গ্রেপ্তার হওয়া এবং ওই ছবিগুলো ডোনাল্ড ট্রাম্পের ফেস্টুনগুলো দিয়ে যে দু একটা ভিডিও চিত্র পাওয়া গেছে, সেগুলোই আমেরিকাতে তারা পাঠানোর চেষ্টা পাঠিয়েছে এবং ভারত আমেরিকা মিলিয়ে এগুলো নিয়ে আলোচনাও হয়েছে। ভারতীয় মিডিয়া এটাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ভাগ্যও কিন্তু ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নির্ভর করবে।
ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক যদি মধুর থাকে তাহলে সেই সুযোগটা শেখ হাসিনা নেওয়ার চেষ্টা করবেন। সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, ফিরে এসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু একটা জিনিস হয়তো হতে পারে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি পক্ষে থাকে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে। সেটা একটা বড় সুযোগ হতে পারে আওয়ামী লীগের জন্য। এটুকুই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রাপ্তি যোগ হতে পারে বলে অনেকেই মনে করেন। ব্যক্তিগতভাবে আমারও মনে হয় সর্বোচ্চ হলে এটুকুই হতে পারে, এর বেশি কিছু হবে না। কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে যদি অবনতি ঘটে, সম্পর্কে যদি ফাটল ধরে, তাহলে এটুকু হওয়াও কিন্তু অনেক কঠিন হবে। সেই ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হবেন ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঝালাই করার চেষ্টা করবেন। আমরা এর আগে একটা আগের উদাহরণ যদি টানি, বিজেপি সরকার নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসলেন, তখন সেই আনন্দে বাংলাদেশে কিন্তু বিএনপি মিষ্টি বিতরণ করেছিল, কারণ বিজেপির সঙ্গে ঐতিহাসিকভাবে তাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল শেখ হাসিনার সঙ্গে বিজেপি সরকারের সম্পর্ক অসাধারণ সম্পর্ক হলো এবং সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। এখন তো সেই সম্পর্ক দহরম মহরম পীড়িতের পর্যায়ে চলে গেছে। সেরকম দৃষ্টান্ত যদি ডোনাল্ড ট্রাম্পের বেলাতেও দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প আসছেন এই খুশিতে, আওয়ামী লীগ যেমন অনেক বেশি খুশিতে বাকবাকুম করছে, সেই দৃশ্যপট যদি পাল্টে যায়, ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আবার উল্টো ভালো হয়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি ওই বিজেপির মতো হয়ে যাবে। সবকিছুই দেখা যাবে জানুয়ারির 20 তারিখের পরে কি হচ্ছে। তবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক একটা বার্তা দিচ্ছে, এই বার্তাটা শেষ পর্যন্ত জো বাইডেনের এই বার্তাটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও অব্যাহত রাখে কিনা, তার উপরে অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, একটা সম্ভাব্য সময়সূচি তিনি কিন্তু দিয়ে দিলেন। কেন পরিষ্কার করতে পারেননি? এই কারণে যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, সুতরাং সংস্কার প্রক্রিয়াটা কখন কিভাবে শেষ হবে এবং সেই ক্ষেত্রে আবার জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে, সুতরাং সেই কারণে তিনি একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছে। তারপরেও যে ধূম্রজাল ছিল বা ধোঁয়াশা ছিল, সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাই কিছুটা কেটে যেতে পারে, কালো মেঘ। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিভাবে রেসপন্স করবে। তারা হয়তো চাইছিল যে একটা সুনির্দিষ্ট ডেডলাইন, যে 2025-এর মধ্যে হবে, অথবা 2026-এর মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি, এইভাবে হয়তো। যাক, প্রথমার্ধের মধ্যে বলাটা, প্রথমার্ধটা 3 মাস নাকি প্রথম 6 মাসের মধ্যে, সেটা একটা বিষয়, সেটা পরিষ্কার হয়নি আমার কাছে। হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমি একটু ধোঁয়াশার মধ্যে থাকলাম আর কি। তারপরও একটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো যেভাবে আস্তে আস্তে নির্বাচন নিয়ে কথা বলছিল এবং তার বিপরীতে উপদেষ্টারা আবার যেভাবে খোঁচাচ্ছিল বিএনপির এই মনোভাবের কারণে, তাতে এই খোঁচাখুচি হতে হতে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নেয় কিনা শঙ্কা ছিল। এবং কিছুটা যে পাল্টাপাল্টি হয়েছে বক্তব্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য করতে করতে কিন্তু তিক্ততা বাড়ে এবং এক পর্যায়ে কিন্তু ডেডলক তৈরি হয়। তো আশা করি যে সেরকম পরিস্থিতি হবে না, আর যদি এটা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই সরকারের একটা পতন ঘটেছে। নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে যাতে আবার গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হয়, অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেইটি সবারই প্রত্যাশা। তো সুতরাং এই সম্ভাবনাটা যাতে আবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি এবং তর্ক বিতর্কে যাতে সেটি একেবারে বিষাদে পরিণত না হয় এবং অন্য পক্ষ যাতে সুযোগ না নেয়। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে দীর্ঘদিন, তারা নিজেদের মধ্যেই যুদ্ধে ব্যস্ত। সুতরাং এখন যদি এটা সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর এই বিরোধটা শুরু হয়, তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় পরিণত হবে। দর্শক, তো যাই হোক, যেটি খবরটা হলো এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি সকাল 10টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার হয়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগবে। তাহলে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই হচ্ছে বক্তব্য। এখন দেখার বিষয় যে এই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া